আপনি মাদ্রাসা বিষয়ে যে যতগুলো কথা উল্লেখ করেছেন, এগুলো প্রত্যেকটা কথা সত্য এবং আ সত্যতার মানে এতখানি সত্য যে আসলে আ মাদ্রাসার অনেক যতগুলো ছেলেরা, মেয়েরা না, যতগুলো ছেলেরা আমারে ফোন করেছে এই বইটার ব্যাপারে, তারা আমাকে বেশিরভাগ লোক এইভাবে গালি দিয়েছে যে, "আপনি কেন কম করে লিখেছেন?" এবং আমাকে এই ১ম এই বিষয়ে আমার সাথে তর্ক করছে যে ব্যক্তি সে হচ্ছে আব্দুল্লাল মাসুদ। আব্দুল্লাল মাসুদ আমাকে এই কথা বলেছিল যে, "আপনি অনেক কমায়, কমায় লিখছেন।" এবং আমি জানি না ইমরান বিন বশির আমি বইটি আপনাকে পাঠিয়েছিলাম, আপনার কতখানি পড়ার সুযোগ হয়েছে অথবা আসাদ নূর, আমি আসাদ নূরের নামটাই নিবো। কারণ আপনাদের এই ২ জনের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায়। আপনারা কতখানি মনে করেছেন যে এটা কতখানি মানে সত্যতার কতখানি কাছাকাছি ছিল। এবং সবচাইতে পরিতাপের বিষয় এটা যে ধরেন আমি একজন নিহত আ শিশুর বাবার সাথে আমি কথা বলছিলাম ওভার দ্যা ফোন এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি তো শিক্ষিত।" সে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম। মানে অন্তত সে ইন্টারমিডিয়েট পাস। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি যে Facebook এ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখেন যে এত শিশুদের মৃত্যু হয়, তাদেরকে মেরে ফেলে। তারপরেও আপনি কেন আপনার সন্তানকে কি বোধে মাদ্রাসায় দিলেন? আপনার কি একটাবার মনে হয় না যে আপনার সন্তানকে হত্যা করতে পারে?" তখন আ ইমরান বিন বশির যে উত্তরটা দিয়েছিল সেটা আরো ভয়ংকর। আমি এটা আপনাকে বলেছিলাম সেদিন যে সে উত্তরটা দিয়েছিল যে, "একজন নবী যদি তার সন্তানকে আল্লাহর ডাকে কোরবানি দেওয়ার জন্য গভীর মরুভূমিতে নিয়ে যেতে পারে ধারালো চকচকে তরবারি সহ, তাহলে আমার সন্তানকে আমি কেন আল্লাহর পথে কোরবানি দিতে পারব না? আমার সন্তান তো আল্লাহর পথে কোরবানি হয়েছে।" সুতরাং এরা এক ধরনের বদ্ধ উন্মাদ যদি আপনি বলেন, তাহলে সেই বদ্ধ উন্মাদের উন্মাদনার মধ্য দিয়ে তারা আসলে যাচ্ছে। আর আপনি যদি পরিমাণ বা সংখ্যার দিকে আসেন, তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে আমি আসলে নানাভাবে এই যে আমার যে ২য় বইটি, যে বইটি এখনো বাংলাদেশে আ থেকে প্রকাশিত হয় না, বিস্ফোরার পরের যে বইটি, সেই বইটি হচ্ছে গিয়ে এই যে আমার যে ঘটনাগুলো যে গল্প আকারে আমি যেটা লিখেছি, এটাকে প্রবন্ধ আকারে বা প্রামাণিক বিষয়গুলো আমি লেখার চেষ্টা করছি। এটা একটু ভলিউমেও অনেক বড় বই। এখানে আপনি পাবেন আ ৫ বছরে কতগুলো শিশু ধর্ষণের শিকার হয়েছে, ৫ বছরে কতগুলো শিশুকে হত্যা করা হয়েছে, কতগুলো শিশুকে পঙ্গুকরণ করা হয়েছে, কতগুলো শিশু মানে মাদ্রাসায় পড়ে, কিভাবে মাদ্রাসা গড়ে ওঠে, কারা মাদ্রাসায় পয়সা দেয়, একটা শিশুর কি পরিমাণ পুষ্টির দরকার, সে কত পরিমাণ পুষ্টি পায়, মাদ্রাসায় কত টাকা সরকার বরাদ্দ দেয়, এই ডিটেইলে লেখা এই বইটি। কিন্তু ঘটনা যেটা হয়েছে, এই বইতে যেটা সবচাইতে বেশি যেটা স্পষ্টীকরণ করা হয়েছে সেটি হচ্ছে এই মাদ্রাসা গড়ার পেছনে কারা সবচাইতে বেশি দায়ী। এবং এটা আমি আমার বলতে কোনো ধরনের দ্বিধা নাই যে এই বিগত ১৫-১৬ বছরের হিস্ট্রি যদি দেখেন তাহলে এই মাদ্রাসাগুলো তৈরির পেছনে যারা একেবারে রু রুট লেভেলের যে সমস্ত লোকগুলো মাদ্রাসা তৈরির পেছনে দায়ী, তারা কোনো না কোনোভাবে তৎকালীন সরকারি দলের রাজনীতির সাথে জড়িত ছিল। এবার আমাদের মধ্যে পুরানো একটি ধারণা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম রয়েছে। এটি এরশাদের আমলের একটি কথা কিন্তু কথাটি সত্যি নয়। বাংলাদেশে এই মুহূর্তে গ্রাম রয়েছে ৭৯,৭৮৯ টি গ্রাম রয়েছে বাংলাদেশে। গ্রামের সংখ্যা বাড়ে এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সেইখানে যদি আমি যে মাদ্রাসায় কতটা গড়ে আ একটি গ্রামে মাদ্রাসা থাকতে পারে সেটি আমি হিসাব করতে গিয়ে দেখেছি যে সর্বনিম্ন ৫ টি থেকে শুরু করে সর্বোচ্চ ২৮ টি পর্যন্ত মাদ্রাসা আমি পেয়েছি। এবং সেই পরিমাণটা আমি কিভাবে জানার চেষ্টা করেছি, আমি এবং আমার ছোট ভাই আমরা বাইক দিয়ে ঘুরেছি, আমি সাইকেল নিয়ে ঘুরেছি, আমি ভিক্ষুকদেরকে টাকা দিয়ে গোনানোর চেষ্টা করেছি। তারপরে হচ্ছে যে গ্রাম পুলিশ বা চৌকিদার যে বলে তাকে দিয়ে গোনানোর চেষ্টা করিয়েছি। ইউনিয়নের যে মেম্বার তাকে দিয়ে গোনানোর চেষ্টা করেছি। তাতে আমি যে গড় করেছি তাতে ২৮ এবং ৫ এর মধ্যেও আমি গড় করিনি। আমি সর্বনিম্ন সংখ্যাটা ধরেছি ৫। তো সেই হিসেবে আপনি যদি ধরেন তাহলে এই সারা বাংলাদেশে মোটামুটি ৪ থেকে ৪.৫ লক্ষ মাদ্রাসা আছে। এটার থেকেও যদি আপনি বাদ দেন, তাহলে যদি একটা ফিক্সড রাউন্ড সংখ্যায় আসেন, তাহলে সেটি হচ্ছে ৪ লক্ষ মাদ্রাসা। এবং ইমরান বিন বশির, আমি এই প্রশ্নটি আপনাকেও একটি লাইভে করেছিলাম এবং আমি যতগুলো মাদ্রাসার শিক্ষার্থীর লাইভে ইন্টারভিউ নিয়েছি, এমনকি এই যে আমাদের আসিফ ভাই এবং আসাদ নূর এরা দুজনেও এই লাইভে ছিলেন। সেখানে আমি তাদেরকে একটি প্রশ্ন করেছি যে, আপনি এটাও নিশ্চয়ই জানেন ইমরান বিন বশির যে একটা স্টুডেন্ট একটা মাদ্রাসা থেকে কিন্তু হেফজ শেষ করতে পারে না। তাকে কয়েকটা মাদ্রাসায় হুম, নানা কারণে যেতে হয়। তো আমি সবাইকে একটি কথাই কমনলি জিজ্ঞেস করেছি যে, "ভাই আপনি যে মাদ্রাসায় পড়েছেন, যতগুলো মাদ্রাসায় পড়েছেন, সেই মাদ্রাসায় কি আপনার এমন কোনো একদিন কমপ্লিট একদিন অর্থাৎ ২৪ ঘন্টা গিয়েছে যেখানে ওই মাদ্রাসায় কোনো শিশু কারোর দ্বারা কোনো না কোনোভাবে ধর্ষণের শিকার হইছে বা হয় নাই?" তো তাদের কাছে তারা এই প্রশ্নের উত্তর দিয়েছে যে, "না ভাই। হয় বড়
ছাত্রদের দ্বারা ছোট ছাত্র, অথবা শিক্ষক দ্বারা ছাত্র, অথবা দারোয়ান দ্বারা ছাত্র, অথবা পাচক দ্বারা ছাত্র, কোনো না কোনোভাবে প্রতি ২৪ ঘন্টায় একাধিক ছাত্র আ ধর্ষণের শিকার হয়েছে। তার মানে আপনি ধরতে পারেন যে ১৯৭১ সালে ৯ মাসে হচ্ছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে ২ লক্ষ নারী। সেখানে বাংলাদেশে প্রতি ২৪ ঘন্টায় ৪ লক্ষ শিশু ধর্ষণের শিকার হয়। এবং এটা যদি আপনি নিরপেক্ষ তদন্ত পৃথিবীর যেকোনো সংস্থা দিয়ে করান, পুলিশ সংস্থা হোক, গোয়েন্দা সংস্থা হোক, বা আপনার ইউএন নেশন দ্বারা হোক বা ইউনিসেফ দ্বারা হোক, আপনি এটা প্রমাণ করতে পারবেন। এটা কিন্তু লুক্কায়িত কোনো ঘটনা না। আপনি কতভাবে ফিল্টার হয় এটার যদি একটি উদাহরণ দেই, আমি যদি ভুল বলি তাহলে আসাদ নূর এবং মুফতি ইমরান বিন বশির, আপনারা ২ জন শুধরে দিবেন। সেটা হচ্ছে প্রথমত যে ধর্ষণের যে শিকার হয় একটি মাদ্রাসায়, ধর্ষণ যারা করে তারা ১ম এ বেছে নেয় এতিম শিশুদের। ১ম ফার্স্ট অফ অল তারা, আমি দেখেছি যেটা, এতিম শিশুদের বেছে নেয় এবং এই এতিম শিশুদের যে ধর্ষণ করা হয়, এই বিষয়ে সংবাদগুলো বাইরে আসে না। কারণ ওই এতিম শিশুটির স্বজন যে থাকে সে হচ্ছে খালা, ফুপু, মামা, চাচা এরা। যার ফলে তারা এটিকে শিশু এটিকে ওই আত্মীয়স্বজনদের কাছে বলতে চায় না, বা তাদের সাথে ওই আত্মীয়স্বজনের সাথে দেখাও হয় না। হয়তো এতিমখানায় তাকে দিয়ে গেছে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর হয়েছে, আর খোঁজ খবরও নেয় না। ও ভরসাই পায় না এটা বলার। বেশিরভাগ সময় দেখবেন যে ধর্ষণের নিউজগুলো আসে, ভিকটিমের আত্মীয়স্বজন হচ্ছে বাবা-মা। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ধর্ষণের শিকার বড় সংখ্যক ভিকটিমদের কোনো সংবাদ আসে না। এরপরে আসেন, দ্বিতীয় বড় সংখ্যক যে ধর্ষণের শিকার হয় সেটা হচ্ছে বড় ছাত্র কর্তৃক ছোট ছাত্র ধর্ষণের ঘটনা। এটিও দেখবেন যে সংবাদে আসে না। আমরা যতগুলো সংবাদ পাই সেটি হচ্ছে শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনা। এইটা গেল। এবারে ধরেন শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনায় যদি আসেন, তাহলে যেটা হয় বেশিরভাগ এই বিচারটা হয় মাদ্রাসা প্রেমিসিস এ, মাদ্রাসার কম্পাউন্ডের মধ্যে বিচারটা করে ফেলা হয়। অর্থাৎ এটি সংবাদ মাধ্যমে বা থানায় আসে না। যায় না। হুম। যাওয়ার সুযোগ নেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে আনুষ্ঠানিকভাবে বিচার হবে, তারও হচ্ছে গিয়ে ওই মাদ্রাসার যে কমিটি থাকে, মাদ্রাসার কমিটির যারা হচ্ছে গিয়ে আ চেয়ারম্যান, বা সভাপতি বা সেক্রেটারি থাকে, তারা থাকে স্থানীয়ভাবে অনেক পাওয়ারফুল। তারা আবার ওই নিউজটা করতে দেয় না। অর্থাৎ আপনি এটা ধরে নিতে পারেন অসংখ্যবার, অসংখ্যভাবে ফিল্টার হয়ে অনেক ফিল্টার হয়। সেই ফিল্টারের ফলে আমরা যে ধর্ষণের নিউজগুলো মাদ্রাসা থেকে পাই, সেটা ০.০০১ ভাগ। এবার আপনারা যে ১ম এ যে প্রশ্নটা করেছিলেন আসিফ ভাইকে যে, "আপনার মন মেজাজ কেমন থাকে?" ভাই, আমি নিজের কাজকে গ্লোরিফাই করার জন্য এই কথাটি বলছি না। আমি সিউর আপনাদের প্রত্যেকের থেকে বেশি মেজাজ খারাপ থাকে আমার। কারণ কি জানেন? ইমেইল, Facebook, YouTube কমেন্ট, WhatsApp, যতগুলো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের মাদ্রাসায় ধর্ষণের নিউজ আছে। এটা কিন্তু শুধু দেশের ১ম শ্রেণীর যে দৈনিকগুলো আছে, সেই দৈনিকের যা প্রকাশিত হয় তা না। আপনি দেখবেন হয়তো গিয়ে আছে এই দৈনিক মঠবাড়িয়া সমাচার, দৈনিক কি বলে আপনার ওই আ ধরেন চানখারপুল নিউজ.কম, বা ধরেন হচ্ছে গিয়ে সাতক্ষীরা নিউজ। এই সমস্ত যে আঞ্চলিক নিউজ পেপার আছে সেখানে আরো বেশি প্রমাণসহ নিউজগুলো আসে। অর্থাৎ তারা আরো, তাদের যেহেতু অত বাধ্যবাধকতা নাই, তাদের যেহেতু প্রচার প্রকাশনার আইন অত বেশিভাবে মানতে হয় না। সুতরাং তারা ওই যে হুজুরকে মারতেছে, জুতা দিয়ে পিটাইতেছে ইত্যাদি সংবাদগুলোও আসে। যাই হোক, আমি আর এই আলোচনা বেশি দূর বাড়াবো না। আমি এখানে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। যারা এই মুহূর্তে এই লাইভে উপস্থিত আছেন আলোচক হিসেবে, তারা প্রত্যেকেই আমার বই বের হওয়ার পরে তাদের সাধ্যমত যথাসম্ভব, যতদূর তাদের দ্বারা সম্ভব, আমাকে এই বইটার ব্যাপারে তারা কিন্তু আমার পাশে ছিলেন। আসিফ ভাই, আসাদ নূর, এরা প্রত্যেকে কিন্তু এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি লাইভ করেছেন। আমার বই যখন নিষিদ্ধ হয়েছে তারা কিন্তু সাধ্যমত আমার পাশে প্রত্যেকেই ছিলেন। কিন্তু যতই আমার পাশে থাকুক বা যতই আমি বই লিখি না কেন, আমি এটা এখনো মনে করি যে এই যে প্রত্যেকদিন বাংলাদেশে ৪ লক্ষ করে শিশু ধর্ষণের শিকার হয়, এটা নিয়ে যতখানি কথা বলার দরকার সারা পৃথিবীব্যাপী, তার ১,০০০ ভাগের ১ ভাগও কথা আমরা বলতে পারছি না। যেকোনো কারণেই হোক, যে বাধ্যবাধকতাই থাকুক না কেন, আমি সহ সকলের। যতখানি কথা হওয়া দরকার, পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে ইমরান বিন বশির ৮০০ কোটি মানুষেরই এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। কারণ কি? এটা আমি আপনাকে গতকালকে বলেছি যে, আমাকে এই প্রশ্নটি করা হয়েছে অসংখ্যবার, অসংখ্য জায়গা থেকে যে, মাদ্রাসার ছাত্ররা জাগ্রত হয় না। তখন আমি একটা কথা বলেছি যে, মাদ্রাসার ছাত্ররা যখন ধর্ষণের শিকার হয়,
অর্থাৎ যখন সে ভিকটিম অবস্থায় থাকে, তখন সে বয়সে এত ছোট থাকে, তার এই আলাপটা করার বা তার দ্বারা এই আন্দোলনটা গড়ে তোলার অ্যাবিলিটি থাকে না। কিন্তু যখন সে বড় হয় বা এই ছাত্ররা যখন বড় হয়ে ওঠে, তখন তারা নিজেরাও ধর্ষণ হয়। এবং ইমরান আপনি কিন্তু এই বিষয়টা আমার সাথে একদম একাত্মতা প্রকাশ করেছেন যে, হ্যাঁ, ভাই কথা কিন্তু সত্য। হ্যাঁ, আসলেই সবার কথা বলা উচিত এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এত ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে, এত নিউজ আসছে। কোন একজন আজহারি, আহমদুল্লাহ, কোন একজন হুজুর পর্যন্ত এটা নিয়ে কথা বলে না। সে কারণে আমাদের কথা বলতে হচ্ছে। একটু বেশি বললেও এটা আসলে বেশি না। অনেকে হয়তো বলতে পারেন যে এটা দিয়ে তো ইসলামকে দোষারোপ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক ইসলামকে দোষারোপ করা যায় না। কিন্তু যে হুজুরদের মুখে আমরা প্রতিনিয়ত ইসলামের কথা শুনি, যে হুজুররা এই ইসলাম দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, মেয়েদেরকে আক্রমণ করে, হ্যাঁ, এই ইসলাম চাপিয়ে দিতে চায়। সেই হুজুররাই কিন্তু এই কাজগুলো করছে। তো এটা মানা যায় না আসলে এবং প্রতিবাদও হুজুরদের কাছ থেকে হয় না। ওই নাটক সাজিয়ে ইস্কনের বিরুদ্ধে মানি একটা ষড়যন্ত্র করেছে। এটা নিয়ে সমস্ত হুজুররা কথা বলেছে। ১০০ ইস্কন হত এম সদস্যকে জবাই করবে এমন কথাও হয়েছে। এম এত কিছু হচ্ছে কিন্তু এই হুজুররা এই যে মাদ্রাসার ভিতরে যে এত বলাৎকার হচ্ছে, এতগুলো নিউজ আসছে, ১০০০ টা ঘটে ২-১ টা তো রটে। সেই ২-১ টা নিয়েই তো কথা বলছে না। সেই ২-১ টার সংখ্যাই তো হাজার। কিন্তু কেউ যখন কথা বলছে না তাই আমাদের কথা বলতে হচ্ছে। তো যাই এখানে হোক এটা আমি নিয়ে অনেক একটা পয়েন্টে একটু আপত্তি জানাই মুফতি ইমরান ভাই। ইসলামকে যে জি। দায়ী একেবারেই করা যায় না বা ধর্মকে যে একেবারেই দায়ী করা যায় না এই বাচ্চা ধর্ষণের জন্য, সেটা মনে হয় না। বা ধর্মকে দায়ী করা যায়। আমি পরে হয়তো এক্সাক্টলি, এক্সপ্লেইন করতে পারি। এক্সাক্টলি আ আসিফ ভাই। একদম কারেক্ট কথাটা বলছেন। পরে হয়তো এক্সপ্লেইন করব আমি। আপাতত আপনারা বলেন আমি না আসছি। কিন্তু এটা হ্যাঁ। কিন্তু আসিফ ভাইকে একটু মনে করায় দিয়েন। ইমরান এটা একটু মনে করায় দিয়েন জি, যে উনি এটাকে অবশ্যই। যাতে ওইভাবে বলে। কারণ এটার তো অনেক কেপি হিস্ট্রি ইমন আছে। ভাই হ্যাঁ, জি। যেমন হ্যাঁ, ধরেন আসলে এই কি বলে ওই যে অটোমান সাম্রাজ্যে এগুলোর অনেক ইতিহাস আছে। আমি সিউর যে আসিফ ভাই এটা বলবেন। সুতরাং উনাকে এটা জি, একটু আগে মনে করায় দিবেন জি। পরে। ইমরান জি। ভাই আমি একটা জিনিস প্রশ্ন আপনাকে করব। আপনি কেপি ইমন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়েন। আপনি তো বলাৎকার নিয়ে অনেক কথা বললেন। তো সাহস জি। থাকলে এটা নিয়ে একটু বলেন। সেটা হচ্ছে দাঁড়ান আমি একটু দেখাই। এটা না দেখাইলে হবে না। আ আপনি কি এই যে নিজেকে বলাৎকার করা, এই যে চিত হয়ে পড়েছিলেন খতিব, এইটা নিয়ে আপনি কিছু বলছেন? এত বলাৎকার নিয়ে বললেন। নিজেরে বলাৎকার করছে। পৃথিবীর ইতিহাসে মানে এটা কিন্তু একটা মানে এটা বিরল মানে দৃষ্টান্ত। এটা হ্যাঁ, বা নিজেকে বলাৎকার এখন এটা এখন আপনারা মানে ফিজিক্যালি ওই চিন্তা করতে যায় না কেমনে এটা সম্ভব। কিন্তু এটা ঘটছে তো। তো সেই বলাৎকার নিয়ে বলবেন কিনা? আর ২-৩ টা একটু প্রশ্ন আছে বলে রাখি। আ টিটো ভাইয়ের বইয়ের নাম কি জিজ্ঞেস করেছেন? এটা হচ্ছে বিস্ফোরা এবং অনেকে পিডিএফ খুঁজেছেন। আমি জানি না এই ব্যাপারে টিটো ভাইয়ের মন্তব্য কি? তবে আমার প্রেফারেন্স না হচ্ছে এটা যে বই অবশ্যই কিনে পড়া। ইয়া আছে। আসাদ ভাই এটা পিডিএফ তো একদম যেদিন সরকার এটা নিষিদ্ধ করেছে পিডিএফ ওপেন করে দেওয়া হয়েছে এবং আপনাদের যত সম্ভব পিডিএফ করেন, এই বইটার নকল করেন, এই বইটার পাইরেসি করেন। আমার কোনো আপত্তি নেই। এটা আমি পাইরেসি করার মানে অনুমতি দিয়ে দিয়েছি। যার খুশি যেভাবে পারেন এটা ছড়ান। এটা ওকে। নিয়ে আমার কোনো অনেক আপত্তি নেই। ধন্যবাদ।